যাচ্ছি দিতে মুশকিলের আসান মগের মুলুক দোকান খুলুক বলুন কি কি চান Namaskar, welcome to the number 1 season 8 special partner Puchina Small Appliances মেয়েরা কেউ ভয় পেও না এগিয়ে চলো লক্ষ্যপথে এই দুনিয়ার সব ক্ষমতা এবার তোলো নিজের হাতে তোমরা চেনো শক্তি নিজে তোমরা পাবে মুক্তির খোঁজ নিজেরা একটু সজাগ হলেই শান্তির ঘুম ঘুমাবে রোজ এইভাবেই কিন্তু এগিয়ে যেতে হবে মেয়েদের এই ভাবনা নিয়েই আজকে 4 জন দিদিকে এই মঞ্চে ডেকে নেব শুনবো তাদের গল্প আসুন প্লিজ উপস্থিত হয়েছেন আমরা সকলের সাথে পরিচয় করব প্রথমে আছে শ্রেয়া সেনগুপ্ত নমস্কার দিদি আমি বাঁকুড়ার থেকে আসছি আমি 3 বছর বয়স থেকে ডান্স করছি আর ডান্সটাই হচ্ছে এখন আমার যেন জীবন আর অক্সিজেন বাহ শুনবো তোমার গল্প সুরভি ঘোষ নমস্কার দিদি আমি হুগলি থেকে আসছি ইচ্ছা থাকলে উপায় হয় এই প্রবাদ বাক্যকে অবলম্বন করে জীবনে পড়াশোনাকে নিয়ে এগিয়ে চলেছি এবং জীবনে প্রতিষ্ঠিত হতে চলেছি এবং মাকে ভালো রেখেছি সেই গল্পই তোমাকে শোনাতে এসেছি ওকে আলপনা সাহা নমস্কার দিদি আমি কোচবিহার জেলার সীমান্তবর্তী এলাকা সিতাই থেকে কর্মসূত্রে মালদায় কিভাবে এলাম তারই গল্প শোনাতে আজকে তোমার সঙ্গে শুনবো পারমিতা ব্যানার্জি নমস্কার দিদি আমি পূর্ব বর্ধমান থেকে আসছি সিঙ্গেল মাদার হয়ে কি করে আমি আমার ছেলেকে বড় করছি তারই গল্প আপনাকে শোনাবো শুনবো তোমার গল্প সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভেজয়তে আলপনা হ্যাঁ দিদি নিজের স্বপ্নকে বাস্তবায়িত করেছে হ্যাঁ কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আমাকে এগোতে হয়েছে আমি আমার যেখানে বাড়ি সেখানে তেমন সুবিধে নেই তারপরেও আমি চাকরি পেয়েছি আমি মাদ্রাসা সার্ভিস কমিশনে চাকরি পেয়েছি আমার চাকরিটা দিদি খুব যে স্মুথলি পেয়েছি সেটা কিন্তু নয় চাকরিটা কিভাবে পেয়েছি পাশ করেছি কিন্তু যখন আমি কাউন্সিলিংয়ে আসছি দিদি সেটা কি বলবো সেটা আমার জীবনের সবথেকে একটা মর্মান্তিক ঘটনা আমার বৌদি আমার মা কলকাতা কখনো দেখেনি আমি কাউন্সিলিংয়ে যেহেতু আসছি স্কুল চয়েস করব বলে তো ওদেরকে আমি সঙ্গে করে দিদি উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমার মা আমার বৌদি আমার ছোট ভাই আমার ভাইপো সবাইকে নিয়ে আমি কাউন্সিলিংয়ের উদ্দেশ্যে রওনা হই উত্তরবঙ্গ এক্সপ্রেসে কোচবিহার থেকে আস্তে আস্তে আমার সাঁইথিয়া যে জায়গাটা সেই সাঁইথিয়ায় রাত্রি 2:10 বনাঞ্চল এক্সপ্রেস এবং উত্তরবঙ্গ এক্সপ্রেস এই দুটোর মুখোমুখি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায় একটা ট্রেনের ওপর দিয়ে আর একটা ট্রেন কিন্তু চলে যায় ইলেকট্রিক ছিল না আর এমন একটা পজিশন যেখানে দিদি কোনো রকম পরিষেবাই রাত্রে পাইনি শুধুমাত্র রুমালের মধ্যে জল দিয়ে দিয়ে মার ডান দিকটাতে শুধু চেপে ধরেছি যখন ভোরের আলো ফোটে দিদি শুধু লাশ নিয়ে যাচ্ছে ওখানে আমরা ওয়েট করি বিকেল পর্যন্ত 5টার সময় উল্টো দিকে ইঞ্জিন লাগিয়ে একটা ঘোড়া পথে আমরা পৌঁছতে পারি আমার পিসির বাড়ি ছিল বাঁশবেড়িয়াতে সেখানে যাই রাত্রি 8টার সময় পৌঁছেই মাকে প্রথমে ডাক্তার দেখাই তারপর দিন বিকাশ ভবনে দিদি আমার কাউন্সিলিং আমি স্কুল চয়েস করে এই সব কাটিয়ে উঠে আমি মালদায় একটা হাই মাদ্রাসায় জয়েন করার পর জানতে পারি 90 জন স্টুডেন্ট আছে আমাদের 10 সালের অগাস্ট মাসে জয়েন করি 13 তারিখে সকালবেলা স্কুল বসবে 7টা থেকে আমরা 4 জন দিদিমণি ভোর 5টার সময় আমাদেরকে রওনা হতে হতো মালদা শহর থেকে স্কুল প্রায় 35 কিলোমিটার দূরে ঘন্টাখানেকের পথ স্টুডেন্ট সংখ্যা 90 আমাদের স্কুলকে বড় করতে হবে বাড়াতে হবে 11 সালে দিদি এত কিছুর পরে আমাকে টিচার ইনচার্জ করা হয় আমরা কি করি
ওই গ্রামেগুলোতে যাই, মায়েদেরকে বোঝাই, মায়েদেরকে বুঝিয়ে বাচ্চাদেরকে স্কুলমুখী করানোর চেষ্টা করি প্রথমে। এই করে আমাদের 11 সালে তখন আমরা ক্লাস 5-এ 50 জন স্টুডেন্ট পেলাম দিদি। আগের বছরে 90 জন, তার মধ্যে কিছু স্কুল ছুট হয়ে গেল, তারপর 50 জন পেলাম ক্লাস 5। এখন কত স্টুডেন্ট হয়েছে আলপনা? আমার স্টুডেন্ট সংখ্যা দিদি এখন 457। মানে আমার নিজের হাতে আমার খুব ভালো লাগে দিদি, 3 তলা বিল্ডিং কমপ্লিট করেছি। ওদের ফ্যান ছিল না, খুব কষ্ট হতো, প্রচণ্ড গরম মালদায়। প্রথম দিদি আমি স্কুলে 5টা ফ্যান আমি নিজে কিনে দিই, দেওয়ার পর বাকিরা তখন ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আরও 15টা ফ্যান দেয়। এখন আমার 3 তলাতে পুরো ফ্যান রয়েছে দিদি। আমি 3 তলা বিল্ডিং কমপ্লিট করতে পেরেছি, স্টুডেন্ট সংখ্যা 457। এখন টিচার কত আছে? এখন টিচার দিদি আমরা 6 জন, একজন নন টিচিং স্টাফও পেয়েছি। আমরা সব কাজ করতাম দিদি, বেল দিতাম, নিজের ঘরটাকে আমরা নিজেরাই পরিষ্কার করতাম। এত কিছু করে এখন আমরা স্বপ্ন দেখি মাধ্যমিক করব, ইন্সপেকশন হয়ে গেছে, কাগজপত্র সব জমা হয়ে গেছে, মাধ্যমিক হয়েই যাবে। এবং আমি স্বপ্ন দেখি আমি যতদিন দায়িত্বে আছি আমি সেটাকে উচ্চ মাধ্যমিকই করব, কারণ হচ্ছে ওই এলাকায় একমাত্র গার্লস আমাদের জিবিএস জুনিয়র হাই মাদ্রাসা। সমাজের পাশে এইভাবেই সমাজকে এগিয়ে নিয়ে যাও এবং তুমিও জীবনে এগিয়ে যাও। আশীর্বাদ। ধন্যবাদ আলপনা। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার দেখবো সকলের জন্য কি খেলা আছে। খেলাটা বুঝিয়ে দিই। দেখো এখানে 5টা বল রাখা রয়েছে এবং বেলুন আছে। বেলুনটাকে বাউন্স করে করে নিয়ে যাবে এবং বাঁ হাত দিয়ে বল তুলে এনে খালি বলটার মধ্যে রাখবে। এইভাবে 5টা বল কালেক্ট করতে হবে, একটা একটা করে। কে কত তাড়াতাড়ি করতে পারে, সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে যাচ্ছে আলপনা। শেষ করেছে 1 মিনিট 2 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। শ্রেয়া, হ্যাঁ দিদি, তুমি একজন ডান্সার। যখন 3 বছর বয়স তখন থেকে আমি প্রথম নাচটাকে ধরি আর কি। কি ডান্স করো? আমি ক্রিয়েটিভ অ্যান্ড ভারতনাট্যমটা করছি। ওকে, শুরু হলো কিভাবে? শুরু হলো বলতে আমার ফ্যামিলি, ফার্স্টে বলি যে আমার পরিবারের মা বাবা, বড় কাকা আছে, কাকিন আছে, ছোট কাকা, সবাই মোটামুটি সমাজের কাজই করছে, অন্যের জন্য ভাবতে জানে তারা। মানে আমাদের ওখানে যেহেতু গ্রাম, বাঁকুড়াটা থেকে একটু জঙ্গলমহল এরিয়ায় আছে আমাদের দেশের বাড়িটা, সেখানে মানে ওখানে যে যার কিছু প্রবলেম হোক, মানে কারোর হয়তো পড়াশোনাতে অসুবিধা হচ্ছে, পয়সা করি টাকাপত্র দিতে পারছে না, বা কোনো কারোর মেয়ের বিয়েতে দিতে পারছে না, তখন সবাই মোটামুটি আর কি জানে যে আমার বাবার নাম হচ্ছে নবীন দাশগুপ্ত, যে চলো নবীন দাশগুপ্ত আছে, ওনার কাছে যাই, কিছু একটু সাহায্য পাবো। ছোটোর থেকে যখন দেখছি মা বাবা সবাইকেই কারণ নিয়ে ভাবতে, তো আমি যখন 3 বছর বয়স তখন আমার মা আমাকে ডান্সে দেয়। এছাড়া আমার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গিয়েছিল, আমি এইচএস পাশ করে আমার বিয়ে হয়ে যায়। তারপর আমার হাজব্যান্ডের সাথে আমি চলে আসি কলকাতায়, কারণ আমার হাজব্যান্ড তখন কলকাতায় পোস্টিং ছিল। এরপর আমি নিজেকে দেখলাম যে কারোর জন্য কিছু করতে গেলে আগে নিজেকে তৈরি হতে হবে, তবে আমি অন্যের জন্য আমি কিছু করতে পারবো। তো আমি আগে কলকাতায় 2008 থেকে 2012 পর্যন্ত নিজেকে একটু গ্রুমিং করলাম, কারণ আমি একদম বাঁকুড়াতে তো মানুষ হয়েছি, বড় হয়েছি। এখানে এসে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি আমি বাসন্তী দেবী কলেজ থেকে। ডান্সটা নিয়ে একটু ভালো করে আরও শিখি। আমি এখন এসেছি বাঁকুড়াতে, একটা আমরা শিল্পী সমন্বয় মঞ্চ, আমার গোষ্ঠীর নাম হয়েছে শিল্পী সমন্বয় মঞ্চ। যেরকম এখানে আমাদের গোষ্ঠীতে নাচের মানুষ আছে, গানের মানুষ আছে। আমার মাকে আমি পেয়েছি, আমার মা একজন সঙ্গীত শিল্পী, মা আমার পাশে আছে খুব ভালো মতনভাবে। আরও নাটকের লোক আছে, আবৃত্তিকাররা আছেন, অনেক মানুষ আছে। এই সবাইকে নিয়ে তুমি সংগঠনটা? হ্যাঁ, তো আমরা কি করি, আমরা এই সংগঠনটা তৈরি করেছি, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি। যেখানে প্রোগ্রাম করছি সেখানে আমরা কিছু অল্প সামান্য যেটুকু টাকা পাচ্ছি, সে টাকাটা আমরা নিজেরা কিন্তু
কিন্তু নিই না। সে টাকাটা আমরা কি করছি, আমরা সংগঠন থেকে একটা ব্লাইন্ড স্কুলে দিচ্ছি, কখনো আমরা অনাথ আশ্রমে দিচ্ছি, কখনো বৃদ্ধাশ্রমে দিচ্ছি, আমরা বিভিন্ন কাজে এটা লাগাচ্ছি। আবার কখনো দেখছি দুস্থ পরিবারে খেতে পাচ্ছে না, সেখানেও কিছু টাকা দিয়ে এসেছি আমরা। এটাতে আমরা বৃক্ষরোপণ উৎসবও করছি, কারণ এখন আমাদের পরিবেশের দূষণটা ভীষণ বেড়ে গেছে। আমরা ওই জন্য গাছ লাগাচ্ছি। আমি কি করেছি, মিউনিসিপ্যালিটি স্কুল, বিভিন্ন স্কুলগুলোতে প্রচুর গাছ লাগিয়ে এসেছি। গাছগুলো আমরা কালেক্ট করছি বন দপ্তর থেকে। একটা দিদি না বললে নয়, এত ভালো লাগে যে ব্লাইন্ড স্কুলে যাই, ওখানে যে ব্লাইন্ড বাচ্চারা আছে তাদেরকে দিয়ে প্রত্যেককে আমি একটা করে গাছ লাগানো করেছি আমরা। এরপর ওদেরকে আমরা বলেই এসেছি প্রতিদিন তুমি জল দেবে, তোমার হাত দিয়ে এটা বাড়বে। কারণ ওরা তো সৃষ্টি করতে এখনো জানে না, কিন্তু ওরা যে দেখতে পায় না তবু কিন্তু সৃষ্টি করছে, এটাই বিশাল। প্রতি সপ্তাহে আমাদের এখান থেকে আমাদের লোক যায়, দেখে যে ওরা প্রতিদিন বিকেলে জল দিচ্ছে। যখন গাছটা থেকে ফুল হচ্ছে দিদি, মানে তখন আমরা যখন যাই এত আনন্দ যে দিদি আমার গাছে ফুল হয়েছে। ওরা মানে অনুভূতিটা তো আছে, তো ওরাও শিখে গেছে যে সৃষ্টি করতে। তো এই যে জিনিসটা আমি ভীষণ খুশি আজকে। আমি ছোটোর থেকে ভেবেছিলাম যে কিছু একটা করব, এমন একটা যেটাতে মানে সবাই ভালো থাকে। আর আমি এটাই জানি, আমার মা বাবা শিখিয়েছে সুখটাকে ভাগ করলে সুখটা বাড়ে দিদি। আর সেই সুখের খবর আমি পেয়ে গেছি এই সমস্ত বৃদ্ধাশ্রমে, অনাথ আশ্রমে, ব্লাইন্ড স্কুলে এই বাচ্চাদিকে নিয়ে দিদি। খুব ভালো। আর তোমার সাথে যে কথা বলতে প্রথমত তো ভালো লাগলো, তুমি খুব ভালো কাজের সাথে যুক্ত আছো এবং তোমার এই সংগঠনের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। কত মানুষের আশীর্বাদের হাত তোমার মাথার উপরে আছে, সেটা তো সব থেকে বড় প্রাপ্তি। হ্যাঁ, আর সংগঠনের সবাই কিন্তু ওর কথা শুনতে বাধ্য, কারণ ও যে এতক্ষণ কথা বলে গেল নো কমা নো ফুল স্টপ। তো অন্য কেউ তো সংগঠনের কথাই বলবে না, একমাত্র শ্রেয়াই কথা বলবে। থ্যাংক ইউ দিদি। ভালো থেকো শ্রেয়া, পরিচয় হয়ে খুব ভালো লাগলো। তোমার জন্য আমার অনেক তুমি শুভেচ্ছা আশীর্বাদ রইল। করো। Stop. দুহাত দিয়ে বেলুন ধরবে না কিন্তু, হ্যাঁ? দুহাত দিয়ে ধরলেই 5 সেকেন্ড পরে শ্রেয়া খেলাটা শেষ করেছে 56 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। পারমিতা, একা হাতে সন্তানকে মানুষ করছো। হ্যাঁ দিদি, আমি একা হাতেই সব কিছু মানুষ করছি আমার ছেলেকে। প্রথমে আমার ছোটোবেলা থেকে জীবনটা এরকম ছিল না। আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস করতেন, আমি আমার ভাই দুজনে ছোটোবেলা থেকে যা চেয়েছি সব কিছু পেয়েছি। সেইভাবে পড়াশোনা কমপ্লিট করেছি, পড়াশোনাতেও ভালো স্টুডেন্ট ছিলাম। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তারপর বর্ধমান ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। তখন আমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, প্রচুর স্টুডেন্ট পড়াতাম, কলেজের স্টুডেন্ট পড়াতাম, বাড়িতে ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়াতাম। তো ওইভাবেই আমার লাইফটা চলছিল। তো বাড়িতে সবার কথা ঠিক অবাধ্য হতে পারিনি। তো 2015 সালে মে মাসে আমার বিয়ে হয়, অ্যারেঞ্জ ম্যারেজ, পেপার দেখে বিয়ে হয়। বিয়ের পরটা লাইফটা যেন আমার কিভাবে চেঞ্জ হয়ে গেল দিদি, আমি বুঝতে পারলাম না। অষ্টমঙ্গলা থেকে ঘুরে যাওয়ার পর থেকে আমার ওপরে আমার শাশুড়ি একটা অমায়িক একটা টর্চার ভাব শুরু হলো। অনেক কথা বলতো, মুখ বুজে শুনেছি। আস্তে আস্তে আমার বিয়ের 2.5 মাস পরে আমি কনসিভ করি। তো তখন থেকে মেন সমস্যাটা শুরু হয়। তো কনসিভ করার পর আমার শাশুড়ি কিছুতেই মানতে নারাজ যে বাচ্চা এসে গেল এত তাড়াতাড়ি, আমরা এই বাচ্চাটাকে চাই না, তুই অ্যাবর্শন করিয়ে দে। তো আমি বলি যে না, আমি অ্যাবর্শন করাবো না, আমি রাখবো বাচ্চাটাকে। হাজবেন্ড তোমার সাথে ছিল না? হাজবেন্ড তার মায়ের কথাই শেষ কথা দিদি। সে কর্মসূত্রে যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, ম্যাক্সিমাম সময় তাকে বাইরেই থাকতে হতো, আর আমি থাকতাম আমার শাশুড়ির সঙ্গে। তো যখন সকালবেলায় সে বেরিয়ে যেত, তারপর থেকে আমার ওপর কনস্ট্যান্টলি অত্যাচার শুরু হতো। সবাই খাওয়া দাওয়া করতো, আমি হয়তো খাবার বানাতাম, আমাকে সেখানে একটা হয়তো রুটি বেলা 12:30 1টার সময় দেওয়া হতো।
দুপুরবেলায় সবাই ভাত খেত, সব কিছু তরকারি এভরিথিং সব কিছু আমি করতাম, কিন্তু আমার ভাগ্যে সেটা জুটতো না। 4:30 5টার সময় চায়ের কাপের যে 1 কাপ ভাত হবে ঠিক মেপে মেপে আমার শাশুড়ি আমাকে দিত। তো এই সময় আমাকে বলতো যে কনসিভ করেছিস তো কী হয়েছে, এই সময় বেশি খেতে নেই, বেশি খেলে বাচ্চার গ্রোথ হয় না। তো আমি অনেক কষ্ট করেই সহ্য করেছি। যেখানে যেত ওরা ঘরে লক করে দিয়ে যেত, রান্নাঘর লক করে দিয়ে যেত, যাতে আমি কোনো খাবার দাবার কিচ্ছু না খেতে পারি। শুধু আমার তোমার তো বাপের বাড়ি ছিল, তুমি বাপের বাড়িকে জানাও? বাপের বাড়িতে দিদি জানাবো যে আমার ফোনটা পর্যন্ত, একটা মাত্র সম্বল ছিল ফোন, তো ফোনটাকে আমার শাশুড়ি মা কেড়ে নেন। এতটাই করুণ অবস্থা ছিল যে বিয়ের সময় যখন আমি যাই তখন আমার 55 কেজি ওয়েট ছিল, যখন আমি এখানে ফিরে আসি তখন আমার 29 কেজি ওয়েট। মানে এতটাই দুর্ভাগ্যের মতন ছিল। একদিন এমন হয়েছে দিদি যে আমার শাশুড়ি মা ওখানে, আমার উড়িষ্যাতে যেহেতু কোয়ার্টার ছিল, উড়িষ্যাতে হিটারে রান্না হয় বেশি, তো ওখানে আমি একদিন হিটারের সুইচটা দিতে যাই। আমি জানতাম না যে হিটারের সুইচের যে মেন সুইচটা ওটা ফ্ল্যাগটা খোলা ছিল। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোর কারেন্ট মারে। 3-4 ঘন্টা আমি অজ্ঞান হয়ে পড়ে থাকি। আমার শাশুড়ি সেই দেখে দরজায় লক করে চলে যায় বাইরে ঘুরতে। তো আমার পাশে প্রতিবেশী ছিলেন, সে পাঁচিল টপকে এসে আমার মুখে জলে ছিটে দিয়ে বলে যে তুই এইভাবে থাকলে আর বাঁচবি না, তোর বাড়ির নাম্বারটা দে, তো আমি তোর মা বাবাকে ফোন করি, ওরা এসে তোকে নিয়ে যা। তো যথারীতি ওই দিদি ফোন করে। আমার মা বাবা হঠাৎই একদিন যান, মা বাবা গিয়ে দেখে যে আমার অবস্থা এতটাই খারাপ। তো মা বাবা কোনো রকম মানে বলে যে কেন আপনারা এই ধরনের করছেন। তখন ডাইরেক্ট আমার মাকে বলে যে আমরা বাচ্চাটাকে চাই না, তো আপনাদের মেয়ে আপনারা নিয়ে যান। তো সেই অবস্থায় মায়ের সঙ্গে, মা বাবার সঙ্গে ঝগড়াঝাটি হয়। শাশুড়ি, শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড পর্যন্ত আমার মা বাবা আমাকে মারতে আসার চেষ্টা করে। তো প্রতিবেশীরা আমাদের কিছুটা রেস্কিউ করে। তো যথারীতি আমরা উড়িষ্যা থেকে কলকাতায় আসি। আসার পর অবস্থা খুব একটা ভালো ছিল না দিদি, প্রচুর যেহেতু আমাকে মেন্টাল আর ফিজিক্যাল টর্চার করতো। তো আমি বাড়িতে আসার পর পুরোপুরি শয্যাশায়ী হয়ে যাই। এখানে আসার পর বাবা প্রচুর ট্রিটমেন্ট করান। তো ফাইনালি আমার 8 মাসে আমার ছেলে হয়। সেই থেকে দিদি আমার লাইফে স্ট্রাগল চলছে। আমার ছেলেটার কোনো ভরণ পোষণের দায়িত্ব, এভরিথিং কি দরকার, কি প্রয়োজন, কোনো দিন আমার হাজব্যান্ড, আমার শ্বশুরবাড়ির লোক দেখেনি। ইভেন আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, দেওর, যা, ওরা আজ পর্যন্ত আমার ছেলের মুখ দেখেনি। তাহলে এখন সংসার চলছে কিভাবে? ছেলেকে মানুষ করছো কিভাবে? পয়সা কড়ি কোত্থেকে আসছে? বাবা যেহেতু চাকরি করতেন, বাবা বর্তমানে রিটায়ার হয়ে গেছেন, তো পেনশনের টাকায় যেটুকুনি হয়। আর তার পাশাপাশি আমার মতন আরেকজন সিঙ্গেল মাদার আছেন, তো ওনার কাছে উনি একটা ব্যবসা করে। তো আমি ওই দিদির সঙ্গে ব্যবসাটা শুরু করি। এই করে দিদি যেটুকুনি খরচা হচ্ছে, আমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছি। আমি তার সঙ্গে গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছি। লাস্ট ইয়ারে আমি WBCS এর মেন এক্সাম দিয়েছি। তো এখন ইচ্ছা আছে যে লাইফটাকে আরও ভালো করে স্ট্রাগল করে, আরও ভালো করে নিজেকেও এস্টাবলিশ করব। আমার ছেলেটাকেও ভালো করে মানুষ করব, ওকেও এমনভাবে মানুষ করব যাতে ও কোনো দিন ওর বাবাকে কোনো সময় প্রশ্ন করে বলে যে তুমি আমার লাইফে কি করেছো আর আমার মা আমার লাইফে কি করেছে। সেই দিনটা আমি দিদি দেখতে চাই। আর আমার আরও একটা স্বপ্ন আছে যে আমার মতন বহু মেয়েরা আছে যাদের এরকম লাইফে সিঙ্গেল মাদার হিসেবে থাকতে হয়। তো আমি ওই জন্য দিদি সিভিল সার্ভিসের প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি। তো ওরই জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। আমি চাই যাতে ওইভাবে ওইখানে একটা অফিসার র্যাঙ্কে আমি প্রতিষ্ঠিত হই, এই ধরনের মেয়েদের প্রতি আমি কিছু করতে পারি, যাতে তারা সমাজের পেছনে না থেকে তারা কোনোভাবে সামনে এগিয়ে আসতে পারে, নিজেদের লাইফটাকে একা হাতেই এস্টাবলিশ হতে পারে। আর দিদি আমার লাস্ট একটা কথা আছে, আমি গত 7 বার আপনার এখানে অডিশন দিতে এসেছি। এই যে ফাইনালি আমি আপনার এখানে আসতে পেরেছি, এর জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। আর অডিশন কোথায় হয়েছিল তোমার? দিদি আমি 2010 সাল, মানে আমি তখন কলেজে পড়ি, তো ফার্স্ট টাইম থেকে বর্ধমানে যখন গ্র্যান্ড অডিশন হয় তখন থেকে আমি অডিশন কনস্ট্যান্টলি দিয়ে যাচ্ছি। তো লাস্ট টাইম আমি আমাদের ওখানে হুগলি ডিস্ট্রিক্টে ভাস্তারাতে অডিশন হয়েছিল। তো হট করেই 1 সপ্তাহের মধ্যে আগের সপ্তাহে এসে এখানে মেগা অডিশন দিয়ে যাই। আজকে আপনার সামনে আমি থাকতে পেরে আমি নিজেকে প্রচণ্ড আনন্দিত, আমি উৎফুল্ল হয়ে আছি। তোমার মতন কত কত মানুষ, হাজার হাজার মানুষ দিদিনাম্মা মানে মঞ্চে আসতে চায় এবং আসার স্বপ্ন দেখে। প্রথম 2-1 বার যদি অডিশনের সুযোগ নাও পাও, হাল ছাড়লে হবে না। যেরকম ভাবে আজ পারমিতা এসছে, এত বছর ধরে 2010 থেকেও চেষ্টা করে যাচ্ছে, আজ 2020-তে এসে পারমিতা খেলতে পারছে, মানে 10 বছর।
10 বছর ধরে পারমিতা চেষ্টা করছে, অডিশন দিয়ে 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 আজও 10 বছর পরে দিদি নাম্বার ওয়ানে মঞ্চে এসে, তাই জন্য হাল ছাড়বেন না। আপনি কখনো না কখনো নিশ্চয়ই ডাক পাবেন এবং আমার এখানে আসতে পারবেন। পারমিতা, জীবন এইভাবে এগিয়ে যাও, ঠিক আছে? জীবন আরো বড় হওয়ার স্বপ্ন দেখো, বাচ্চাকে ভালো করে মানুষ করো। ধন্যবাদ দিদি। তাহলে করে নাও। পারমিতা খেলাটা শেষ করেছে 53 সেকেন্ডে। সুরভি, এবার তোমার সাথে একটু কথা বলবো। হ্যাঁ দিদি। অনেক বাধা বিপত্তি জীবনে এসছে, হ্যাঁ আজ তুমি অনেকটা এগিয়ে এসছো সেগুলো কাটিয়ে। হ্যাঁ দিদি। কি হয়েছিল জীবনে? আমি জন্মগ্রহণ করেছিলাম নদিয়া জেলার একটা ছোট্ট গ্রাম কালীনগর গ্রামে, গঙ্গার ধারে অবস্থিত গ্রামটা। যখন আমি জন্মগ্রহণ করেছিলাম, মেয়ে বলে আমার পারিবারিক দিক থেকে কেউ দেখতে আসেনি, একমাত্র বাবাই এসেছিল। বাবা তখন একটা ট্রান্সপোর্টে কাজ করতো। তো আমি জন্মগ্রহণ করার পর বাবা সিটিসিতে একটা বাস ড্রাইভার হিসেবে কন্ট্রাকচুয়ালে কাজ পায়। তো বাবার কাছে আমি খুব লক্ষ্মী ছিলাম। এইভাবে আমি বড় হচ্ছিলাম, 4 অবধি পড়েছিলাম কালীনগর গ্রামেই। তারপরে 5-এ যখন উঠি তখন আমার দিদার হার্টের প্রবলেম হয়, মামা অন্য জায়গায় থাকতো। তো আমাকে মাকে চলে আসতে হয় দেখার জন্য, দিদাকে দেখার জন্য। তো মা চলে আসে, আমরাও চলে আসি। তো এখানে এসে 5-এ ভর্তি হই। সেটা কোথায় কোথায় চলে যেতে হলো? হুগলি জেলায় ভাস্তারা গ্রামে। আচ্ছা। তো ওখানে 5-এ ভর্তি হই, ওখানে পড়াশোনা করছিলাম, মোটামুটি চলছিল। আমি যখন মাধ্যমিক দিই ঠিক তার আগে বাবা নেশাসক্ত হতে শুরু করে। তো খুবই অসুবিধার মধ্যে পড়ি। মা অনেক কষ্ট করেছে সেই সময়টা, মানে গরু পালন করেছে, হাঁস পুষেছে, এইসব করে অনেকটা সাপোর্ট দিয়েছে আমাদেরকে। তো মাধ্যমিক এমন হয়েছে যে মাধ্যমিক পরীক্ষার ইংরাজি পরীক্ষার আগের দিন মানে বাড়িতে খুব অশান্তি, আমি পড়তে পারছিলাম না। মা আমাকে পাশের দাদুদের বাড়ি রেখে আসে, ওখানে পড়াশোনা করে আমি পরীক্ষাটা দিই, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাই। উচ্চ মাধ্যমিকে ভর্তি হই। যখন 11-এ পড়ি তখন দিদি বাড়ি থেকে, যেহেতু বাবা নেশাসক্ত হয়ে গেছে, বিয়ের কথা বলতে শুরু করে এবং প্রচুর সম্বন্ধ আসতে শুরু করে। তো আমি বিয়েতে একদমই রাজি ছিলাম না, কিন্তু সেই সময় একমাত্র মাই শুধু পাশে ছিল। আমি রবীন্দ্র ভারতীতে ভর্তি হই গ্র্যাজুয়েশনে সংস্কৃত অনার্স নিয়ে ভর্তি হই, MA-টাও ওখানে ভর্তি হই। তো দিদি তখন একটা কাজের সন্ধান করছিলাম হাত খরচের জন্য, যাতে পড়াশোনার খরচটা একটু করতে পারি। তো পুঁথির একটা কাজ পাই জোড়াসাঁকোতে। তো সপ্তাহে একদিন পুঁথির কাজটা করি, টিউশন পড়াতাম, এইভাবেই চলছিল। MA অবধি পড়ার পর দিদি রেজাল্ট বেরোলো, তারপর আমার বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর আমি তখন আমার ইচ্ছা ছিল ডিফেন্স লাইনে পড়ার, সেই জন্য আমি সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, NCC, সুইমিং এগুলো করছিলাম। তো আমাকে বাড়ি চলে আসতে হয়, কোর্সগুলো বাড়ি থেকেই কমপ্লিট করি মোটামুটি। তারপরে বাড়ি এসে আমার বিএড করার ইচ্ছা হয়, কিন্তু টাকার অভাব দিদি। তো হঠাৎ করে বাবার ওখান থেকে কিছু টাকা পাই। এর মধ্যে মামা খুব বাড়ি নিয়ে চাপ দিচ্ছিল, মানে আমরা যে বাড়িটাই থাকতাম সেটা দিদার বাড়ি ছিল। তো মামা বলছিল যে টাকা দিতে পারি তো ভালো, নাহলে বাড়িটা থেকে চলে যেতে হবে। তো এরকম অবস্থায় খুবই সমস্যা। তো আমি অন্য কিছু কাজের চেষ্টা করতে থাকি, যে যদি কিছু পাওয়া যায় মামা অশান্তিটার থেকে টাকাটা দিতে পারি যাতে। তো বাবার ওখান থেকে কিছু টাকা পাই, আমি বিএডটা ভর্তি হই। দিদি চেষ্টা করতে করতে আমি গেস্ট লেকচারারে একটা কাজ পাই। তো তারপর মামাকে টাকাটা দিই, ভাই একটা কারখানায় কাজ করতে শুরু করে। তো এইভাবে দিদি চলছিল। তারপরে 2019 সালে আগস্ট মাসে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ঘোষণা করেন যে কন্ট্রাকচুয়াল টিচার, পার্ট টাইম টিচার এবং গেস্ট লেকচারারদের একটা পোস্টে এনে, স্টেট এডেল কলেজ টিচার এই পোস্টে এনে পার্মানেন্ট করবেন। আচ্ছা। তো দিদি এটাই আশার আলো। আর ডিসেম্বরে আমাদের জিও বেরোনোর কথা, গভর্নমেন্ট অর্ডারটা বেরোনোর কথা, জানুয়ারিতে আমরা পার্মানেন্টলি জয়েন করার কথা। দিদি এখন আমি জীবনে PhD করতে চাই, জীবনে আরও এগোতে চাই, সমাজের পাশে দাঁড়াতে চাই, মাকে বিশেষ করে ভালো রাখতে চাই।
চাই। জীবনে মায়ের খুব কষ্ট গেছে, সারাটা জীবন খুব কষ্টের মধ্যে দিয়ে গেছে, যাতে একটু হাসি মুখ দেখতে পাই এই চেষ্টাই আছে। এখন হুগলিতেই থাকো? হ্যাঁ দিদি, হুগলিতেই থাকি। বাড়িটা কিনতে পেরেছি, কিন্তু দিদি এখনও মাটির ঘরে আছে। পাকা ঘর আছে কিন্তু রান্নাঘর, ঠাকুরঘর সবই মাটির, ওগুলোকে করতে হবে দিদি। ওগুলো করতে হবে, সব ধীরে ধীরে একটা একটা করে হবে। স্বপ্ন দেখতে হবে এবং জীবন যুদ্ধে জয়ী হতে হবে। ঠিক আছে সুরভি, ভালো থাকবে এবং যা করবে মন দিয়ে করবে। দিদি, মায়ের জন্য আমি এত দূর এগোতে পেরেছি, সেই জন্য মাকে একটুখানি শুভেচ্ছা। নমস্কার, ভালো থেকো সুরভি, মাকেও ভালো রেখো। ছোটকে সুরভি খেলাটা শেষ করেছে 1 মিনিট 40 সেকেন্ডে, কিন্তু দুবার মাটিতে পড়েছে বেলুন, তাই যে 10 সেকেন্ড বাড়লো। তাই সুরভির টাইম 1 মিনিট 50 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে পারমিতা 25, সেকেন্ড পজিশনে আছে শ্রেয়া 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে আলপনা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে সুরভি 5 পয়েন্টস। পারমিতার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে আলমারি, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। শ্রেয়ার পছন্দ থার্মোফ্লাস্ক, আলপনার পছন্দ স্টিম কুকার, সুরভির পছন্দ শু ক্যাবিনেট। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট দীপায়ন এবং সঞ্চিতা। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার দিদি। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। টিভি স্ক্রিনে প্রশ্ন আসছে, অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটি অক্ষরে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। এই প্রশ্নের ক্ষেত্রে আমি বলবো না। শ্রেয়া। হাওয়া হাওয়া গাইছি। -5। একটা হ দিয়ে গান হয়ে যাক। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। সেকেন্ড গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। माही वे मोहब्बता सचिया ने मंगदा नसीबा कुछ हो रे, किस्मत दे मारे हो बस की करिए, किस्मत दे मारे हो बस की करिए, किस्मत दे मारे हो बस की करिए।
গানের কথা অনুযায়ী কোন শব্দ দিয়ে ভাগ্যকে বোঝানো হয়েছে? বলো সুরভি। কিসমত। একদম 5 পয়েন্টস। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। मुझको क्या मिल गया मिल ही गया मिल गया গানের কথায় কোন শব্দ দিয়ে বন্ধুকে বোঝানো হয়েছে? বলো আলপনা। ইয়ারো। 5 পয়েন্টস। यारो সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। না যেও না রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি না যেও না রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি না যেও না। গানের কথা অনুযায়ী কোন শব্দ দিয়ে রাতকে বোঝানো হয়েছে? বলো আলপনা। রজনী। 5 পয়েন্টস। রজনী এখন সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। কিছু শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্যালাড কাটার। অনেকগুলো নায়কের ছবি ঘুরবে, একটি নায়কের ছবিতে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই নায়কের ছবির গান গাইতে হবে। আমি বলবো না। পারমিতা। बदतमीज दिल बदतमीज दिल जाने ना। 5 পয়েন্টস। সঙ্গে স্যালাড কাটার। ওই জায়গাটা গান। सूरज डूबा है यारो दो घुट नशे के मारो हम तुम भुला दो सारे घर बार के सूरज डूबा है यारो दो घुट नशे के मारो हम तुम भुला दो सारे घर बार के শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট ঐশ্বর্য। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো? খুব ভালো আছি, আর নতুন বছর খুব ভালো কাটুক, তোমার নতুন বছর সবার খুব ভালো কাটুক। তোমারও খুব ভালো কাটুক ঐশ্বর্য। থ্যাংক ইউ। হেডফোন রাউন্ড, শ্রেয়া হেডফোন। তোমার সব সংগঠনের কর্মীদের কি বলো কাজের মাঝে? আরে নাচলে নাচলে মুঝে ইয়ার, আরে নাচলে নাচলে। টু পয়েন্টস, যেগুলো পারো নাই শুনে নাও। প্রথমটা ছিল ছন্দ, সেকেন্ড উপকার, থার্ড হাঁটা, আর 4 নম্বর বক বক।
নিজেকেই মঞ্চে সে কি মনে হচ্ছে? মেহু বাইরা বিবি পায়রা পায়রা পায়রা। স্টার। গরু, গরু, শত্রু, শিরি, চিনি, শিরি, চিংড়ি, পাটালি, পাটালি, শিল নোড়া, চিলেকোঠা, শিল নোড়া, শিল নোড়া, চিলেকোঠা, মুরকি, মুরকি, প্রকৃতি, শিরি, চিনি, শিরি, মুরকি, পংক্তি, মুরকি, অগ্নি, একটা পেরেছো, 2 পয়েন্ট। যেগুলো পারোনি শুনে না। গরু, সিঁড়ি, শিলনোড়া, মুরকি। ফার্স্ট পিরিয়ডে ঢুকেই স্টুডেন্টদের কি বলেন? বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা, মন ভেসে স্টার্ট। খবর, 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 কামরা, গামলা, চাকরি, 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 বাজলো ছুটির ঘন্টা, আলো, 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 বাড়ি, 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 কামরা, কাম, গাম, কাম, কাপটা, কামরা, কাপটা, কামড়া, কাপড়া, কাপড়া, বাজলো ছুটির ঘন্টা, কামরা, কাপ, কাম, কাম, কাপ, কাম, কামরা। চারটে সঠিক, ভেরি গুড, 8 পয়েন্টস। যেটা পারোনি শুনে না। কামরা, কামড়া, পারমিতা এখন কি অবস্থা? ভাইয়া অল ইজ ওয়েল। চার। ছোট, ছোট, মামা, বাবা, মামা, বাবা, টিয়া, 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 আলতা, আলতা, একলা, ছাকনি, চাকরি, ছাকনি, চাকরি, ছাকনি, মামা, বাবা, মামা, মামা, টিয়া, দিদা, টিয়া, আলতা, আলতা, আলতা। দুটো পেরেছো, 4 পয়েন্টস। যে তিনটে পারোনি শুনে নাও। ছোট, টিয়া আর ছাকনি। থ্যাংক ইউ ঐশ্বর্য, ঐশ্বর্যের জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে আলপনা, 8 পয়েন্টস। এসো বলো কোন ট্রেটা চাই? আলপনার জন্য রোচক আগ্রহ ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। সেকেন্ড পজিশনে আছে পারমিতা, 4 পয়েন্টস। পারমিতার জন্য পিকল সেট। থার্ড পজিশনে দুজন, শ্রিয়া এবং সুরভি, 2 পয়েন্টস। ওকে, সুরভির জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। শ্রিয়ার জন্য রয়েছে জুস মেকার সঙ্গে জুস গ্লাসের সেট। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চার্জের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবিল। একতারা, কলা, চন্দন, তিনটে শব্দ পরপর রয়েছে, একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো। সুরভি, এলাচ, 20 পয়েন্টস।
টেবিল। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সিটি গার্লের তরফ থেকে আকর্ষণীয় গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। তোমার ভাই, তার মামাতো বোন, তার একমাত্র পিসি, তোমার কি? এবার বলো সুরভি। আমার মা, বোঝাও। আমার ভাই, তার মামাতো বোন মানে আমার বোন, তার একমাত্র পিসি আমার মা। 20 পয়েন্টস। সঙ্গে সিটি গার্লের তরফ থেকে আকর্ষণীয় গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। নির্দিষ্ট পথে পাই গ্রহদের ঘোড়া, শ্রেণীর পরে এলে স্কুলে মনে পড়া। এবার বলো আলপনা। কক্ষ। বুঝিয়ে দাও। গ্রহরা কক্ষপথে ঘোরে আর শ্রেণীকক্ষে এলে পড়া মনে পড়ে। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার রোলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুম হিটার। পাশাপাশি ক্লু, যে ঋতুতে যে ফল আছে যা খাওয়ার চল। ওপর নিচের ক্লু, শুভ খবর যখন পাই যা আমরা করে যাই। এবার সুরভিকে বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো কি হতো সুরভি? মরশুমি মিষ্টিমুখ। সরি, নো পয়েন্টস। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে গ্যাস ওভেন। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার যদি পারো, ভুল করলে -20। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে 3 জন আছে। সুরভি স্কোর 52, আলপনা স্কোর 48, পারমিতা স্কোর 29। সবাই খেলতে পারবে দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে। তোমরা 3 জন আছো, যে উত্তর দেবে সে আজকের উইনার। ছবিটা ক্লু। ভেরি গুড সুরভি। সঙ্গে গ্যাস ওভেন। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 সুরভি ঘোষ। 82 পয়েন্ট। শ্রেয়া তোমার এটা মেমেন্টো, এটা পারমিতা, আলপনা। উইনারের ট্রফি সুরভির। দিদি নাম্বার 1 এর কাজ। ওরিয়েন্ট জুয়েলার্স তরফ থেকে সোনার হার। মুখরোচক চাঁচড়ের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। পাঞ্চারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই পাঞ্চারাম। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আগামীকাল দেখা হচ্ছে। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।